হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর তিনটি ভয়ঙ্কর ঘটনা। তো লিসেনারগণ, শুরুতেই শুনতে পাবেন আমাদের একজন লিসেনার জামাতদার মণ্ডলের লেখা ছোট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। এরপর শুনতে পাবেন মাসুদ রানা ভাইয়ের লেখা প্রেতাত্মা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অন্যরকম এক শিহরণ দিয়ে যাবে। তো এরপর শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার শাকিল ভাইয়ের ব্ল্যাক ম্যাজিকের একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি ঘটনা তিনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhutadda.stories@gmail.com। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার্স। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভূত আড্ডার সকল লিসেনার্সগণ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ জামাতদার মণ্ডল। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে এসেছি, এই ঘটনাটি শুনেছিলাম আমার এক পাড়া প্রতিবেশী চাচার কাছ থেকে। চাচা যেহেতু বয়সে আমার প্রায় সমবয়সী ছিলেন, তাই আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল তার সাথে। তার নাম ছিল মানিক। খুব রসিক মানুষ ছিলেন তিনি। তিনি আমাদের মজার মজার সব গল্প ও জোক শুনিয়ে মাতিয়ে রাখতেন। মানুষ হিসেবে তিনি খারাপ ছিলেন না, তবে তার একটা বাজে অভ্যাস ছিল, আর সে অভ্যাসটি হলো তিনি রাত করে বাড়ি ফিরতেন। তিনি চড়া গলায় গান গাইতে গাইতে বাড়ি ফিরতেন, আর আমি ঘরে বসে বসে তা শুনতাম। আমার আবার রাত জেগে পড়ার অভ্যাস ছিল। উনি আমাকে আবার ভাতিজা বলে ডাকতেন। একদিন বিকেলবেলায় আমি আর মানিক চাচা খেলছিলাম। কথা হচ্ছিল গ্রামের লিগ খেলা নিয়ে। এবার গ্রামের লিগ খেলায় আমাদের কাপ রাখতেই হবে। এইসব বলতে বলতে হোটেলে নাস্তা সেরে আমি বাসায় চলে গেলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে আবারও পড়তে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত ৩টা, কিন্তু আজ মানিক চাচা আসার কোনো সাড়া শব্দ পেলাম না। বাঁশির সুর অথবা উচ্চ গলায় গান কোনোটাই শুনতে পেলাম না। ভাবলাম মনে হয় নতুন কোনো কাজের সন্ধান পেয়েছে। উনি একটু গরিব ঘরের সন্তান ছিলেন, তাই কাজের খোঁজ পেলেই সেখানে তার যাওয়াটা চাই। যাই হোক, তিনি রাতে ফিরে না আসলেও সকালে আসলেন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি উনি নাকি আত্মহরা অবস্থায় ঘরের দরজার সামনে পড়েছিলেন। তখন উনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। পরে জানতে পারি উনি অসুস্থ, কথা বলতে পারেন না, শুধু চেয়ে থাকেন, খেতেও পারেন না। ডাক্তারও দেখানো হলো, অনেক চেষ্টাও করা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পরে জানতে পারলাম তার সাথে আরও 7 জন ছিলেন। ইতিমধ্যে আরও 4 জন খুব করুণভাবে মৃত্যুবরণ করেছেন। যাই হোক, 6তম দিন বৃহস্পতিবার ছিল ওনার শেষ দিন। ডাক্তার বললেন অবস্থা ভালো, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। এর ভেতর আবার খবর আসে কাল আর আজকে তার সেই 8 জন বন্ধুদের মধ্যে আরও 2 জন মারা গিয়েছেন। সেদিন মনটাও ভালো ছিল না। বিকেলবেলায় মাঠে ঘুরোঘুরি শেষে বাসায় আসলাম। আসরের আজান দিল, তার 5 মিনিট পর কান্নার আওয়াজ ভেসে আসলো। গিয়ে দেখি যে মানিক চাচা
দাদার কোলে মাথা দিয়ে ইন্তেকাল করেছেন। দাদা বললেন, মারা যাওয়ার আগে মানিক চাচা কিছু বলতে চাচ্ছিলেন। তিনি ইশারা দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছিলেন যে আগুনের গোলার মতো কিছু একটা পশ্চিম দিক থেকে ঘরের জানালা দিয়ে বের হয়ে গেল। তাকে গোসল করানো হলো। নিজ কাঁধে তার লাশের খাটিয়া বহন করেছি। এখন হুজুরের জন্য অপেক্ষা করছি, জানাজার নামাজ পড়ানোর জন্য। চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আগরবাতি জ্বলছে। হঠাৎ খেয়াল করলাম তার কাফনের কাপড়ে 2-3 ফোঁটা রক্তের দাগ লেগে আছে। পরে জানতে পারি তাকে গোসল করানোর সময় নাকি তার মুখ থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। জানাজা শেষে দাফন করে ফেরার পর 2 দিন পর তার নামে মিলাদ হলো। মনে হয় তার আত্মা শেষবারের মতো দেখতে আসছিল। আমরা দেখলাম আগুনের গোলার মতো কিছু একটা বাড়ির চারপাশে ঘুরে কোথায় যেন হারিয়ে গেল। পরে আসল ঘটনা জানা গেল 3-4 মাস পরে। তারা ছিলেন 8 জন। তাদের মধ্যে একজনই বেঁচে গিয়েছেন। তবে সেই ঘটনার পর তিনি আর হাঁটাচলা করতে পারেন না, শুধু কথা বলতে পারেন। তার কাছে থেকে যা শুনলাম তা হলো অনেকটা এই রকম। তারা 8 জন গিয়েছিলেন আকাশী নামক এক বাগানে। কাটা ভরা এক ধরনের গাছ আছে, ওই গাছ সংগ্রহের জন্য। গাছ সংগ্রহ করার শেষে বাড়ি ফিরছিলেন তারা। তখন রাত 10:30 মতো হবে। তারা যে পথ ধরে যাচ্ছিলেন সেই পথেই একটা মাজার আছে। ওখান থেকে মিলাদ পড়ানোর শব্দ পাচ্ছিলেন তারা। তো ওনারা সিদ্ধান্ত নিলেন যে মাজারে যাবেন, একটু পর তো তোবারক দেওয়া হবে, সবাই মিলে খাবেন। কিন্তু যখন রাত 1টা বেজে গেল তখন একজন বলে উঠল, চল, তোবারক খাওয়ার দরকার নেই। কিন্তু তিনি ভাবলেন, আল্লাহর জিকির চলছে, উঠে যাওয়া ঠিক হবে না। একটু পরেই তো সিন্নি দেওয়া শুরু হবে। আচ্ছা বস, আমরা খেয়ে তারপর যাই। কিন্তু তার কথা কেউ শুনল না। সবাই উঠে রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। এমন সময় মাজারের পাশ থেকে কে যেন বলে উঠল, তোরা সামনে যাস নে, যেতে পারবি না। কণ্ঠটা শুনে কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকার পর তারা হাঁটতে শুরু করলেন আবারও। কিন্তু তখনই তাদের শরীর কেমন যেন ভারী হয়ে উঠেছিল। সবাই গাছের খণ্ডগুলো কাঁধে তুলে নিল, কিন্তু এত ভারী হওয়ার তো কথা ছিল না। তিনি ছিলেন সবার পিছে। গাছের খণ্ডগুলোকে আগেই কেটে রাখা হয়েছিল শুকিয়ে হালকা করে রাখার জন্য। যখন তারা 20 থেকে 25 মিনিট ধরে হাঁটছিলেন, কে যেন বলে উঠল, বললাম না, যেতে পারবি না। এই কণ্ঠটা শোনার পর আস্তে আস্তে সেই গাছের ওজন যেন আরো বেশি বাড়তে লাগলো। কেউ আর সেই ওজন বইতে পারল না। সবাই গাছের খণ্ডগুলোকে কাঁধ থেকে ফেলে দিতে চাইল। যে প্রথমে বলেছিল ছিন্নি খাওয়া লাগবে না, সেই তার কাঁধের রাখা গাছটির গুড়ির নিচে চাপা পড়ে সেখানেই মারা যান। বাকি কয়েকজন জ্ঞান হারিয়ে এখানে ওখানে পড়ে যায়, আর কয়েকজন দৌড়াদৌড়ি করতে করতে এখানে ওখানে পড়েছিল। তিনি পড়েছিলেন সেই গাছের উপরে, কিন্তু সেই মাজারের দেয়াল ঘেঁষে। পরে তিনি বুঝতে পারলেন ওই দিন নিশ্চয়ই কোনো বিশেষ দিন ছিল, আর যারা বলেছিলেন সামনে যাস না, যেতে পারবি না, তারা ছিলেন হয়তো ভালো জিন। তাদের কারণে ওনাদের জিকিরের সমস্যা হয়েছিল, তাই তারা 7 জনেরই প্রাণ কেড়ে নিল সেই জিনগুলো। শুধুমাত্র তিনি বেঁচে ছিলেন। তিনি আল্লাহকে ভয় করতেন এবং তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন। তাছাড়া তিনি সবাইকে ওখান থেকে উঠতেও নিষেধ করেছিলেন। তো ইমরান ভাই, এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ঘটনাটি যদি শেয়ার করেন তাহলে অনেক বেশি আনন্দিত হব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ লিসেনার্সগণ। ভূতাটা দীর্ঘজীবী হোক।
ধন্যবাদ জামাতদার মণ্ডল ভাই, আপনার ঘটনাটা বেশ ভালো ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার ঘটনাটি অনেক ভালো লেগেছে। তো জামাতদার ভাই, আপনার আরো ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ঘটনাটির নাম হচ্ছে প্রেতাত্মা। লিখেছেন আমাদের লিসেনার মাসুদ রানা ভাই। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার্সগণ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মাসুদ রানা। আমি আজকে আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনার নাম রাখলাম ভয়ঙ্কর রাত। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময় ফোনে একেবারে কানটা ঝালাফালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে থাকেন। অবশ্য আমি এখনো বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হবে। মামাতো ভাই আর আমার বান্ধবী ভাবির প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওনাদের বললাম আমি আগামীকালই খুলনায় আসছি। যাক, প্ল্যান মতো সব কিছুই ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলা প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা দিচ্ছি। সন্ধ্যায় খাবার খাওয়ার পর মা আজকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলেন, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না এই আগের মানুষই রয়ে গেলে। এসব তাবিজ কবজে কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না করুক বিশ্বাস, আমি করি। তুই এটা সাথে করে খুলনায় নিয়ে যাবি। কি আর করার, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়ি নিয়ে বের হলাম। ঘড়িতে রাত 9টার মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপর লং ড্রাইভ, বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটে আমি বসা। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার, কাদের ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে কাদেরের সাথে কথা হচ্ছে আর 100 থেকে 120 বেগে ছুটছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটা গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমনি সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। বললাম, হ্যালো জ্যোতি, বল। তখন বোন বলল, ভাইয়া তোরা কত দূর এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি বললাম, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শো শো শব্দে নচিকতার গানটার মতো মনে হলো। রাত বলে যায় যায়, ডাক দিয়ে যায়। চোখের পাতায় যেন কত কিছু ভেসে উঠেছে। শো শো করে ছুটে চলেছে গাড়ি, আর চাঁদ ছড়াচ্ছে জ্যোৎস্না। রাত 11টার মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পর ফেরিটা গাড়িতে ভরলে আস্তে আস্তে টার্ন করলো। তারপর এক সময় মাঝ নদীতে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে এই নদীর পানি যেন অপরূপ রূপে শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার দেখছেন কত সুন্দর চাঁদ, আর নদীর পানির ঢেউগুলা কত সুন্দর লাগছে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটছে গাড়ি।
কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন যেন অবশ অবশ লাগছে। গাড়ির ছিটেই হেলান দিয়ে চোখ বুঝলাম। কিছু দূর যেয়ে হঠাৎ করে কাদের গাড়িটা ব্রেক এমনভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে যাবার মতো অবস্থা। তখন আমি বললাম, এই কি হয়েছে কাদের? এত জোরে কি গাড়ির ব্রেক ধরে কেউ? কাদের জবাবে বলল, স্যার আমার দোষ না, উনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজা খুলে নিচে নেমে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার বাবার বাড়ি, আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরল। কাদের ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পেছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানে ওকে নামিয়ে দেব। কাদেরের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে গিয়ে উঠে বসল। আমাদের গাড়ি আবারও চলতে থাকলো। এর মাঝে একবারও পিছনে ফিরে তাকানো হয়নি। হঠাৎ করে মনে হলো মেয়েটি কিছু দূর পরেই তো নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটি কী অবস্থায় সেটা দেখার জন্য, কিন্তু আয়নার ভেতরে কোনো কিছুই দেখা যায় না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দু পা দু হাতে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর, ঠিক বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে যাচ্ছে, ও কি ভয়ঙ্কর। বাচ্চাটির মাথার দিকটা, মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি। মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাটাতে এটি দেখেছি, মেয়েটি এখনো সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাতেই হঠাৎ করেই আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। এমন সময় খেয়াল করলাম ড্রাইভিং সিটে থাকা কাদের লুকিং গ্লাসে পিছনের দিকে দেখছে। দেখেই আমি তাকে সাবধান করতেই যাব, তার আগেই সামনে থেকে আসা একটা ট্রাকের সাথে আমাদের গাড়িটা বিভৎসভাবে দুর্ঘটনা ঘটায়। এরপর আর কিছু খেয়াল নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালের বেডে। দেখতে পেলাম আমার প্রায় হাত পা সহ প্রায় পুরো শরীরটাই ব্যান্ডেজে আবৃত করা। এরপর খেয়াল করলাম আমার কেবিনে আমার মা এবং আমার বোন বসে আছে। তখন আমি তাদেরকে কাদেরের কথা জিজ্ঞেস করলাম। তারা আমার প্রশ্ন শুনে অনেকটা কষ্ট জড়িত কণ্ঠে বলল, কাদের আর নেই, অ্যাক্সিডেন্টের সময় কাদের স্পট ডেট হয়েছে। তো আসলে কি বলবো, সেই মেয়েটি আসলে কে ছিল বা কেনই সে আমাদের গাড়িতে উঠেছিল এর কোনো উত্তর আমার জানা নেই। তবে সেদিন সেই মেয়েটিকে কাদেরের কথায় যদি গাড়িতে জায়গা না দিতাম হয়তোবা আমাদের এমন দুর্ঘটনা ঘটতো না। তো এই ছিল ইমরান ভাই আমার ঘটনা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সবাইকে বলবো ভূত আড্ডার পাশে থাকবেন, ভূত আড্ডাকে সাপোর্ট করবেন, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক।
ধন্যবাদ মাসুদ রানা ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি শাকিল ভাইয়ের ব্ল্যাক ম্যাজিকের একটি দুর্দান্ত ঘটনা। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইমরান ভাই, আমি আপনাদের ভূতাড্ডার একজন নিয়মিত শ্রোতা। আমি অনেক আগে থেকেই আপনাদের ঘটনা শুনি। বিশেষ করে আরাফাত ভাই, মোকসেদ ভাই, সজীব ভাই, নিলয় ভাই, সবার ঘটনাগুলো আমার অনেক ভালো লাগে। আর আপনার চৈরা ফকিরের ঘটনাগুলোকে অনেক মিস করি ভাই। আমার নাম শাকিল। আমার ঠিকানা সহ সব কিছু গোপন রাখলাম, কারণ আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের পরিবারের ওপর কালো জাদু করা হয়েছিল, আর কালো জাদু করেছিল আমার আপন চাচি ও তার ভাইয়েরা। এজন্য আমি আমার নাম ঠিকানাটা গোপন রাখলাম। ইমরান ভাই, আমার ঘটনাটা শেয়ার করলে অনেক বেশি খুশি হব। আপনাদের ভালোবাসি, তাই আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কালো জাদুর ঘটনাটা শেয়ার করছি। এই ঘটনাটা যখন ঘটে তখন আমি খুবই ছোট, তখন আমার বয়স মাত্র 1.5 বছর। আর এই ঘটনাটা ঘটে 1999 সালে। আমি আমার মা বাবার বড় সন্তান। আমরা 2 ভাই আর 1 বোন। আমার বাবারা 4 ভাই 2 বোন। আমার বাবা ছিল 2য় নাম্বার। বিয়ের পর আমার দাদা দাদি আমার বাবাকে আলাদা করে দেয়। আমার বাবা সেই সময় একটা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। আমার বাবা আলাদা হওয়ার পর আমার নানা বাড়ি থেকে আমার বাবাকে ব্যবসা করার জন্য পরামর্শ দেয়, এমনকি ব্যবসা করার জন্য কিছু মূলধন হিসেবে টাকাও দেয়। আমার বাবা সেই সময় একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে। আল্লাহর রহমতে অল্প কয়েক বছরের মধ্যেই আমার বাবা ব্যবসায় সফলতা পায়। আমার বাবা মায়ের বিয়ের 4 বছর পর আমার জন্ম হয়। আমার বাবার উন্নতি দেখে আমার চাচা ও চাচিরা অনেক হিংসা করত। আমার বাবা আমার সব চাচা ও ফুপুদের অনেক সাহায্য করত। আমার মা অনেক ভালো মনের মানুষ। আমার মা কখনোই আমার বাবাকে কিছু বলতেন না চাচা ও ফুপুদের সাহায্য করার জন্য। এমনভাবেই দিন কেটে যায়। একদিন আমার ছোট চাচা আমার বাবার কাছ থেকে টাকা ধার নেয়। আমার চাচা যেই টাকাটা ধার চায় সেটা আমার বাবা চাইলেই দিতে পারত, কিন্তু আমার মা নিষেধ করে। কারণ আমার চাচা সেই সময় ব্যবসা করার জন্য 50,000 টাকা ধার চায়। আমার বাবা 20,000 টাকা দিতে চায়, কিন্তু আমার চাচা 20,000 টাকা নেবে না। এটা নিয়ে আমার চাচার সাথে বাবার একটু কথা কাটাকাটি হয়, আর এটা নিয়েই আমার চাচির সাথে আমার মায়ের ঝগড়া হয়। আমার চাচি আমার মা বাবাকে অনেক কথা শোনায়। আমার বাবা আমার মাকে ঝগড়া করতে নিষেধ করে। এটা নিয়ে আমার বাবা অন্য জায়গায় জমি কিনে সেখানে বাড়ি করে। ঝগড়ার সময় আমার চাচি আমার বাবা মাকে বলেছিল সে আমার মা বাবাকে দেখে নেবে। এমনভাবে 1 বছর চলে যায়। আমার চাচি আমার বাবা মার সাথে কথা বলতো না। এমনভাবে ভালোভাবে দিন কেটে যায়। তারপর জন্ম হয় আমার। আমার যখন 1.5 বছর বয়স, তখন হঠাৎ করে একদিন আমার মায়ের সাথে আমার বাবার ঝগড়া হয়। সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়। আমার মা কখনোই বাবার মুখের ওপর কথা বলতো না। আমার বাবা মায়ের আচরণে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। আমার বাবা ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বাড়িতে আসতে রাত হতো। আমার মায়ের সাথে পাশের বাড়ির একজন দাদি থাকতো। আমার মায়ের কাজে সাহায্য করতো সে। একদিন রাতের বেলায় আমার মা আমাকে নিয়ে শুয়েছিল। মা ঘুমিয়ে গিয়েছিল। রাতের বেলায় বাবার ডাকে মায়ের ঘুম ভেঙে যায়।
মা উঠে দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। বাবা ঘরের ভেতর ঢুকে বিছানায় শুয়ে পড়ে। মা বাবাকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু বাবা ওঠে না। বাবা বলে তার শরীরটা খারাপ লাগছে, রাতে খাবে না সে। এটা শুনে মা আর কিছু বলে না। মা শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। মা বিছানায় শুয়ে জিজ্ঞেস করে বাইরে কে। তখন বাইরে থেকে বাবা উত্তর দেয়। মা তো বেশ অবাক হয়ে যায়, কারণ বাবা তো ঘরেই ছিল, তাহলে বাইরে গেল কিভাবে? আর মা নিজে দরজা লাগিয়ে দিয়েছিল। মা তখন বিছানায় তাকিয়ে দেখে বাবা নেই। মা প্রচণ্ড ভয় পায়। মা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। মা বাবাকে ভেতরে আসতে দেয়। বাবা মায়ের চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখতে পায়। বাবা মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মা কিছু বলে না। তারপর বাবা খেতে দিতে বলে। মা বাবাকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে মা আর বাবা শুয়ে পড়ে। মায়ের ঘুম আসছিল না। মা শুধু ভাবছিল বাবা তো আরো আগে এসেছিল, সে কি ভুল কিছু দেখেছে নাকি স্বপ্ন দেখেছে। এসব ভাবতে ভাবতে মা একটা সময় ঘুমিয়ে যায়। বাবা ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করে একটা কাজে বের হয়ে যায়। মা সকালবেলায় উঠে রান্না করে বাবার জন্য অপেক্ষা করে। বাবা আসলে মা বাবা একসাথে খাওয়া দাওয়া করে। মা কিন্তু বাবাকে রাতের বিষয়টা জানায় না। মা ভেবে নেয় সেটা তার মনের ভুল ছিল। এমনভাবে 2 দিন কেটে যায়। 2 দিন পর রাতের বেলায় মা আমাকে নিয়ে শুয়েছিল। বাবা তখনও বাড়ি আসেনি। রাত তখন 9টার মতো বাজে। মা শুনতে পায় আমার নানা মাকে ডাকছে। মা উঠে দরজা খুলে দেখে নানা উঠানে দাঁড়িয়ে আছে। মা নানাকে দেখে অবাক হয়, কারণ রাতের বেলা নানা এসেছে। কোনো বিপদ হলো না তো? মা নানাকে ঘরে আসতে বলে। নানা ঘরে আসে। মা নানাকে ঘরে বসতে দিয়ে কলপারে যায় পানি আনতে। মা কলপার থেকে ঘরে আসার সময় দেখে বাবা বাড়িতে এসেছে। মা বাবাকে জানায় নানা এসেছে। তারপর মা আর বাবা একসাথে ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে বাবা মা দুজনেই অবাক হয়, কারণ ঘরে তখন কেউ ছিল না। বাবা মাকে একটা ধমক দেয়। বাবা ভেবেছে মা মজা করছে। মা বাবাকে বলে সত্যিই নানা এসেছিল। মা নিজেও নানাকে ঘরে বসতে দিয়েছে। বাবা মায়ের কথা বিশ্বাস করে না। মা কিছুতেই বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। 2 দিন আগে একটা ঘটনা ঘটলো, আজ আবার আরেকটা ঘটনা ঘটলো। মা মনে মনে অনেক ভয় পায় আর খারাপ কিছুর আশঙ্কা করে। মা বাবা দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় মা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। মা দেখে একটা বিশাল বড় সাপ মাকে তাড়া করছে। মা একটা মরুভূমির মধ্যে আছে, আর সেখানে সাপটা মাকে তাড়া করছে। মা দৌড়াতে দৌড়াতে একটা সময় পড়ে যায়, আর তখনই সাপটা মায়ের কাছে আসে। সাপটা মায়ের কাছে এসে বড় একটা হা করে। এত বড় হা করেছিল মনে হয় মা সাপের মুখ দিয়ে হেঁটে সাপের পেটের ভিতর প্রবেশ করতে পারবে। সাপটা মায়ের একটা পা কামড়ে ধরে, আর তখনই চিৎকার দিয়ে মা ঘুম থেকে উঠে পড়ে। মায়ের চিৎকারে বাবার ঘুম ভেঙে যায়। বাবা জিজ্ঞেস করে মা চিৎকার করলো কেন? তখন মা বাবাকে স্বপ্নের কথা বলে। বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলে মা খারাপ স্বপ্ন দেখেছে। তারপর বাবা নিজেই দোয়া পড়ে মায়ের শরীরে ফু দেয়। মা ভয়ে কাঁপতে থাকে। মা পানি খেতে চায়। বাবা তখন পানি নিয়ে এসে মাকে খেতে দেয়। বাবা মাকে দেখে বুঝতে পারছিল মা অনেক বেশি ভয় পেয়েছে। তারপর বাবা মাকে ঘুমাতে বলে। তারপর মা বাবা আবারও ঘুমিয়ে পড়ে। সকাল হলে মা নানুর বাসায় যেতে চায়। বাবা নিজেই মাকে নানুর বাসায় দিয়ে আসে। মা কিছুদিন নানুর বাসায় থাকতে চায়। তারপর বাবা মাকে রেখে চলে আসে। মা নানুকে সব ঘটনা খুলে বলে। প্রথমে নানু মায়ের কথা শুনে বিশ্বাস করছিল না। আমার নানা যখন এই কথাগুলো মায়ের কাছ থেকে শুনে, তখন নানা একটু চিন্তিত হয়। তারপর সেদিন সন্ধ্যার পরে নানা একটা কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ মায়ের কাছে থেকে সবকিছু শুনতে চায়। মা কবিরাজকে সব কিছুই বলে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। সব কথা শুনে কবিরাজ মাকে একটা তাবিজ দেয় আর কিছু সরিষা পরা দেয়। মা তাবিজ নিতে রাজি হয় না।
নানার চাপে একটা সময় মা তাবিজটা নেয়। তারপর কবিরাজ চলে যায়। নানা কবিরাজকে জিজ্ঞেস করেছিল সমস্যাটা কি। কবিরাজ জানায় হয়তো কোনো দুষ্ট জিন মাকে ভয় দেখাচ্ছে। আমি তখন ছোট ছিলাম, এর জন্য কবিরাজ মাকে বলে যায় আমাকে দেখে রাখতে। যেদিন কবিরাজ এসেছিল সেদিন রাতেই মা আবারও ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। মা দেখে কালো কুচকুচে সাপ নানুর বাড়ির উঠোনে ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটা অনেক বড় ছিল। সাপটা দেখতে কুচকুচে কালো আর সাপের চোখ দুইটা নীল বর্ণের। সাপটা তার জিহ্বা বের করেছিল। সাপটা দেখে মনে হচ্ছিল সাপটা অনেক রেগে আছে। এই স্বপ্ন দেখে মায়ের ঘুম ভেঙে যায়। ভয়ে মায়ের শরীর ঘেমে ভিজে যায়। মা উঠে নানুকে ডাক দেয়, তারপর নানুকে স্বপ্নের কথা বলে। সেই রাতে নানু মায়ের সাথে থাকে। সকালবেলায় বাবা আসে। বাবা আসলে মা বাবাকে সব কিছু বলে। বাবা মাকে একটু রাগারাগি করে, কারণ এত কিছু হয়ে গেছে, বাবাকে কেন জানানো হয়নি। বাবা মায়ের কথা শুনে চিন্তায় পড়ে যায়। বাবা মাকে বলে সে বিষয়টা দেখবে। বাবা একটা ভালো হুজুর নিয়ে আসবে। বাবা দুপুরের পর চলে যায়। বাবা বলে যায় কাল সকালে বাবা হুজুরকে সাথে করে নিয়ে আসবে। বাবা আমাকে সাবধানে দেখে রাখতে বলে আর মাকেও সাবধানে থাকতে বলে। মা তো ভয় নিয়ে দিনরাত পার করছিল। মায়ের ভয় ছিল আমাকে নিয়ে, যদি আমার কোনো ক্ষতি হয়। তো সেদিন রাতের বেলায় মা আমাকে নিয়ে নানুর সাথে শুয়েছিল। রাত আনুমানিক 1টা বাজে। তখন একটা নিঃশ্বাসের শব্দে নানুর ঘুম ভেঙে যায়। নানু শুনতে পায় কেউ ঘরের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নানু বিছানায় হাত দিয়ে দেখে মা ঘুমিয়ে আছে। ঘরটা অন্ধকার থাকায় ভালো করে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তখনও নিঃশ্বাসের শব্দটা ঠিকই হচ্ছিল। নানু বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে নানু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। নানু দেখে একটা বিশাল বড় কালো সাপ মার মাথার কাছে ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটা জিহ্বা বের করে মায়ের মাথার চারপাশে ঘোরাচ্ছে। সাপটার নিঃশ্বাসের শব্দ নানু তখনও শুনতে পাচ্ছিল। নানু দেখে মা ঘুমিয়ে আছে। হঠাৎ সাপটা নানুর দিকে তাকায়। তারপর সাপটা নানুর চোখের সামনেই আস্তে আস্তে ছোট হয়ে ঘরের দরজার নিচ দিয়ে বের হয়ে যায়। নানু এটা দেখে ভয় জোরে একটা চিৎকার দেয়। নানুর চিৎকারে মা ভয় পেয়ে যায় আর ঘুম থেকে উঠে পড়ে। নানাও চলে আসে তখন। নানা জিজ্ঞেস করে নানু চিৎকার করলো কেন। তখন নানু নানাকে সব কিছুই বলে সে কি ভয়ঙ্কর জিনিস দেখেছে। নানা তো কথাগুলো শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। মা ভয়ে কান্না করে দেয়। নানা মাকে সান্ত্বনা দেয়। সেই রাতটা কোনো রকম ভাবে কেটে যায়। সকাল 10টার দিকে বাবা তার পরিচিত একটা হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে মায়ের কাছে থেকে সব কিছু শুনে। তারপর নানু বলে সে কি দেখেছে। হুজুর সব কথা শুনে কিছু সময় চুপ করে থাকে। হুজুর বাবাকে জানায় রাতের বেলায় বিষয়টা নিয়ে দেখবে সে। হুজুর বাবাকে নিয়ে চলে যায়। তারপর রাতের বেলায় আবার বাবার সাথে হুজুরটা আমাদের বাড়িতে আসে। হুজুর এসে বাবাকে একটা ভয়ঙ্কর তথ্য দেয় আর কেন এই সমস্যা হচ্ছে সেটাও বলে। হুজুরের কথা শুনে মা বাবা নানা নানু সবার চোখ যেন কপালে উঠে যায়। হুজুর বলে মাকে খারাপভাবে কালো জাদু করা হয়েছে। মায়ের উপর কালো জাদু করে মায়ের উপর একটা হিন্দু ধর্মের জিনকে চালান করা হয়েছে। সেই জিনটা মায়ের কাছে এসে মায়ের রক্ত খায়, আর জিনটা মায়ের শরীরের সব রক্ত খেয়ে নিলেই মা মারা যাবে। যে ঘটনাগুলো ঘটেছে সব ওই জিনটাই করেছে। হুজুরের কাছে থাকা জিনের মাধ্যমে হুজুর এইসব তথ্য জানায়। বাবা জানতে চায় কালো জাদু কে করেছে। হুজুর প্রথমে বলতে চায়নি। বাবার জোরাজোরিতে হুজুর একটা সময় বলতে রাজি হয়। হুজুর জানায় আমার ছোট চাচি আর তার ভাইয়েরা এই কালো জাদু করেছে। একটা তান্ত্রিককে অনেক টাকা দিয়ে এই কালো জাদু করা হয়েছে। বাবা হুজুরকে জাদু কাটাতে বলে। হুজুর রাতের বেলায় একা একা একটা ঘরে থাকতে চায়। হুজুরকে একটা ঘরে থাকতে দেওয়া হয়। হুজুর বাবাকে বলে তাকে যেন কেউ না ডাকে আর পুরো বাড়ির আলো যেন বন্ধ করে দেওয়া হয়। হুজুর আমাকে নিয়ে সেই বাড়িতে থাকতে নিষেধ করে।
আমার নানু আমাকে আর মাকে নিয়ে আমার অন্য নানুর বাসায় চলে যায়। তারপর হুজুর তার কাজ শুরু করে। হুজুর কিভাবে কি করেছিল সেটা হুজুর বলেনি। হুজুর বাবাকে বলেছিল সেই জিনটাকে বন্দি করেছে, কারণ জিনটা যেতে চাইছিল না। হুজুর জিনটাকে অনেকবার চলে যেতে বললেও জিনটা রাজি হয় না, তাই বাধ্য হয়েই হুজুর জিনটাকে বন্দি করে। তারপর হুজুর জানায় আর কোনো সমস্যা হবে না। হুজুর আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়িটাও বন্ধ করে দেয়। মা বাবাকে অনেক আমল শিখিয়ে দেয়। আমার মা বাবা এই বিষয়টা আমার দাদা দাদিকে জানায়, কিন্তু কেউ কথাগুলো বিশ্বাস করে না। আমার দাদার চাপে পড়ে আমার চাচি তা স্বীকার করে সেই কাজটা করেছিল। আমার দাদা আমার মা বাবাকে বলে চাচিকে মাফ করে দিতে। আমার মা বাবা মাফ করে দেয়। তারপর থেকে আমার চাচা চাচি আমার মা বাবার সাথে কথা বলে না। আমার দাদা মারা গেছে, দাদি বেঁচে আছে। দাদির সাথে মাঝে মাঝে দেখা করতে যাই, কিন্তু আমার চাচা চাচি আমাদের সাথে কোনো কথা বলে না। সে সমস্যার পর থেকে আর কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এইটাই ছিল আমার পরিবারের সাথে ঘটা একটা কালো জাদুর ঘটনা। ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। ঘটনাটা শেয়ার করলে আমাদের ভূত আড্ডার সকল বন্ধুগণ শুনতে পাবে। আমার কাছে আরও বেশ কিছু ভয়ের ঘটনা আছে। আমি আস্তে আস্তে ঘটনাগুলো লিখে পাঠাবো। ইমরান ভাই, ভালো থাকবেন। ভূত আড্ডার সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাই, এরকম ভিন্ন মাত্রার একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটা কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে আরো হাজার গুণ মনোবল বাড়িয়ে দেয়। তো এই ছিল আজকের আয়োজন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি ইমরান ইসকান। আসসালামু আলাইকুম।